ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, দিশাহীন হয়ে পড়ছে চাকরি প্রার্থীরা। আশ্বাস মিললেও কিন্তু তারা আশ্বস্ত হচ্ছে না। গতকালই আমরা জানি 2016 এসএলএসটি চাকরি প্রার্থী, শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যারা, সেই সমস্ত চাকরি প্রার্থীরা, যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা প্রথমে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুয়ারে গিয়ে হাজির হয়, সেখানে হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়, কিন্তু সেখানেই তারা আশ্বস্ত হলেন না। তারপর তারা আসেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দুয়ারে, এবং সেই দুয়ারেও তারা দীর্ঘক্ষণ বসে থাকেন এবং সেখানে কুণাল ঘোষের সঙ্গে তারা দেখা করতে চান। কুণাল ঘোষ দেখা না করে ফোন আলাপ করেন এবং ফোনে যখন কথোপকথন হয় তাদেরকে আশ্বস্ত করেন যে 22শে ডিসেম্বর সেখানে কথা হবে। এই 22শে ডিসেম্বরের কথা কিন্তু আমরা আগেই জানি যে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হয়েছিল, সেই বৈঠকেই বলা হয়েছিল পরবর্তী বৈঠক, এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, তাদের ভবিষ্যৎ অনেকটাই এঁকে দেবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল সেই 22শে ডিসেম্বর। কিন্তু যতই আমরা দেখতে পাচ্ছি দিন এগিয়ে আসছে, তারিখ এগিয়ে আসছে, কিন্তু কোনোভাবেই আশ্বস্ত হতে পারছে না চাকরি প্রার্থীরা। হয়তো এটা খুব স্বাভাবিক, যারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, যারা বঞ্চিত, যারা যোগ্য চাকরি প্রার্থী, রোদ জল বৃষ্টি উপেক্ষা করে বাড়ি পরিবার পরিজন ছেড়ে রাস্তায় দিন গুজরান করছেন শুধুমাত্র চাকরি পাওয়ার আশায়, নিয়োগের আশায়, তারা হয়তো দিশাহীন হয়ে পড়াটাই স্বাভাবিক, কারণ জটিল অঙ্কে আটকে রয়েছে তাদের এই নিয়োগ প্রক্রিয়া। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে এই প্রক্রিয়াটা আরো বেশি জটিল হয়ে পড়ছে যেখানে দিশাহীন যখন চাকরি প্রার্থীরা। কেন বলছি এ কথা? যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুয়ারে গেলেন চাকরি প্রার্থীরা, সেখানে তাদেরকে আশ্বস্ত করা হলো, কিন্তু তারা আশ্বস্ত হচ্ছেন না। তারা আবার চলে এলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দুয়ারে, সেখানেও বলা হলো 22শে ডিসেম্বর তাদের সঙ্গে ফোনে কথা হবে। কিন্তু কুণাল ঘোষের বাড়িতে অর্থাৎ দুয়ারে আসার আগে এই 22শে ডিসেম্বরের কথা তারা আগেই জানতো, কিন্তু তারা অপেক্ষা করতে পারছে না। ওই জন্যই শুরুতে আপনাদের বললাম ধৈর্যের হয়তো বাঁধ ভেঙে গিয়েছে। তারা চাইছে নিয়োগটা দ্রুত হোক, এই প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন হোক, আর সেই কারণেই হয়তো এই দুয়ার ওই দুয়ার তারা ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি গতকালই আপনাদের মনে থাকবে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুয়ারে যখন যায়, হাতে প্ল্যাকার্ডে লেখা আছে ভগবানের সাক্ষাৎ চাই, এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে ওঠা একাধিক এই নিয়োগ সংক্রান্ত মামলা এবং সেই মামলার শুনানি এবং রায় আমরা দেখেছি, যেখানে ভগবানের আসনে বসিয়েছেন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। এবং গতকালও আমরা দেখেছি সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, হাল না ছাড়ার পরামর্শও দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং আইনি প্রক্রিয়ায় আইনি পথে চলতে গেলে যা খরচ, সেই খরচ বহন করবে তিনি, এমনটাও কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা জটিল জায়গায় আটকে রয়েছে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগটা কবে হবে, কোন পথে সমাধান, কিভাবে মিলবে নিয়োগ, নানাবিধ প্রশ্ন কিন্তু সকলের মনে ঘুরপাক খাচ্ছে, এবং আমরাও চাই, আমরা আশাবাদী দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। কারণ দিনের পর দিন যারা যোগ্য তারা বঞ্চিত হচ্ছে, দিনের পর দিন পরিবার পরিজন ছেড়ে রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে শুধুমাত্র যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরির আশায় রাস্তায় বসে রয়েছে। সব মিলিয়ে কোন পথের সমাধান, কিভাবে মিলবে সমাধান, এই উত্তর খোঁজার আমরা চেষ্টা করব আজ। আমাদের সঙ্গে রয়েছেন যারা, একে একে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছে এসএলএসটি চাকরি প্রার্থী রাজু দাস, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষ, আপনাকেও স্বাগত। আমি প্রথমেই আসবো রাজু আপনার কাছে, যে আপনারা সমাধানটা ঠিক কিভাবে চাইছেন, মানে কেন এতটা দিশাহীন, কি চাইছেন আপনারা? দেখুন, আমাদের 2016 সাল থেকে আমরা অপেক্ষা করে চলছি, উপরন্তু আমরা যোগ্যতা সম্পন্ন সেটা প্রত্যেকে জানে, প্রত্যেকটা জায়গাতে আমরা কিন্তু সে প্রমাণ দিয়েছি। 2019 সালে মাননীয় বিকাশবাবু আমাদের হয়ে কেস লড়েছেন, উনি আমাদের ফিস বাবদ 27 লক্ষ টাকা আমরা ব্যয় করেছি, আমাদের এই বেকার ইয়ের থেকে একটা ফিসে 1,20,000 টাকা খরচা করেছি, এটা আমি বললাম আজকে। তো সেক্ষেত্রে আমাদের পক্ষে রায়গুলো হয়েছে সমস্ত বিষয়গুলো। তারপরে আমাদের 2022 সালে কুণালবাবুর মধ্যস্থতায় আমরা রেকমেন্ডেশন লেটার পেয়েছি। তারপরেও কেন আমরা নভেম্বর থেকে আজকে 13 মাস হলো, 13 মাস পরেও আমরা এখন জয়েনিং পাচ্ছি না, স্কুল পেয়ে স্কুলে যেতে পারছি না, এই আক্ষেপ আর পাচ্ছি না যন্ত্রণা, তার জন্য কিন্তু আমরা এই দ্বার ওই দ্বার ঘুরে বলছি। রাজুবাবু, এই জায়গা থেকেই জানার চেষ্টা করব, আপনারা তো কালকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুয়ারে হাজির হলেন,
সেখানে তো আপনাদের আশ্বস্ত করা হলো এবং হাল না ছাড়ার পরামর্শ দেওয়া হলো। তার পরবর্তী সময় কুণাল ঘোষের দুয়ারে এলেন, কিন্তু কুণাল ঘোষের সঙ্গে ফোনালাপে সেই তো 22শে ডিসেম্বরের কথাই তিনি বললেন। কি মনে হচ্ছে 22শে ডিসেম্বর তারিখটা নিয়ে আপনারা কতটা আশাবাদী? সেদিন কি সমাধান হয়ে যাবে? 22শে ডিসেম্বর 9 to 12 একটা বিকাশ ভবনে মিটিং রয়েছে। তো আমাদের তার জন্য ডেটটা চেঞ্জ করেছেন। উনি আবার ফোন করেছিলেন পুনরায়। উনি আজকে রাতে আমাদের ডেট বলবে কবে আমাদের সাথে দেখা করবে, সলভ হওয়ার জন্য কথা বললো যে সলভ আমরা আমার নেতৃত্বেই করে দেবো, ও মধ্যস্থতা করে দেবো। সেটা কিন্তু আশ্বস্ত আমাদেরকে করেছে। উনি যেহেতু অনেকটা পথ আমাদের আগিয়ে নিয়ে গেছে, আশা রাখছি ওনার মধ্যস্থতায় আমরা কুণালবাবু করেছে। কালকে আবার পুনরায় ফোন করেছিল আমাদেরকে। তো উনি বলেছে যে বিষয়টা আমরা দেখছি বা আমরা মধ্যস্থতা করে মাননীয় সিএমের দৃষ্টিগোচরে আনবো বিষয়টা। তাহলে আমরা আশা রাখছি সেই একটা মীমাংসার জায়গায় যাবো, আমরা জয়েনিংটা পাবো, আমরা আশা রাখতেই পারি। বেশ, রাজবাবু আপনি সঙ্গে থাকুন। আমি একটু রাজস্বীদার কাছে যাই। রাজস্বীদা, একটা বিষয় বোঝার একটু চেষ্টা করব। নিয়োগ তো আটকে রয়েছে, একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আটকে রয়েছে, কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি যেখানে আশ্বাস মিলেছিল হয়তো এই চাকরির প্রার্থীদের, কিন্তু তারা কোনোভাবেই কিন্তু এই সরকার যা আশ্বাস দিচ্ছে আশ্বস্ত হচ্ছে না। যদি আশ্বস্ত হতো তাহলে গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুয়ারে যেতেন না এবং তার পরবর্তী সময় কুণাল ঘোষের দুয়ার। এই সরকারের দেওয়া আশ্বাস কি এখন চাকরি প্রার্থীরাও মেনে নিতে পারছে না? যারা চাকরি বিক্রি করলো, যারা নিলামে চাকরি ডেকে বিক্রি করেছে, যারা কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিগুলোকে অযোগ্য লোকেদেরকে ক অক্ষর গোমাংস যারা নিজেদের নাম লিখতে পারে না, 5 4 20 যারা কোর্টের সামনে দাঁড়িয়ে বলতে পারে না 5 4 মাল্টিপ্লিকেশন হলে কত হয়, ইংরেজিতে নিজের নাম সই করতে পারে না, লিখতে পারে না। ইংরেজি না জানাটা অপরাধ নয়, কিন্তু একজন শিক্ষক তিনি ইংরেজিতে নাম লিখতে পারছেন না, হাইকোর্টের জজের সামনে দাঁড়িয়ে সেই সব লোককে যারা চাকরি বিক্রি করেছে দায়িত্ব সহকারে, যাদের বাড়ির খাটের তলার থেকে 52 কোটি পাওয়া গেছে, 11 কিলো সোনা পাওয়া গিয়েছে, যাদের মেয়েরা নাকি টিউশনি করে 3.5 কোটি টাকা জমিয়ে ফেলেছে বলে বলছে, তো সেই কোন সাবজেক্টে কি প্রক্রিয়ায় সাইন্টিফিক টিউশনি দিয়ে তিনি 3.5 কোটি টাকা রোজগার করলেন সেটা এই শিক্ষকদেরকে বলে দেওয়া হোক, তাহলে পরে তাদেরও চাকরি দরকার পড়বে না। তো সেই কাজটা যারা করেছে তারা এখন ভোটের আগে নাটক করতে চাইছে যে আমরা তোমাদের দিচ্ছি। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে লাভটা কি হলো? রাজ্য সরকার জানতো না এখানে দাঁড়িয়ে এত বড় একটা সরকারি দুর্নীতি হচ্ছে? আজকে দাঁড়িয়ে এনারা নাটক করার চেষ্টা করছে। কুণাল ঘোষেরা, অভিষেক ব্যানার্জিরা, মমতা ব্যানার্জিরা বিভিন্ন ক্ষেত্রে, কারণ বৃষ্টি মুখার্জি মমতা ব্যানার্জির যিনি ভাইজি তার চাকরি গেছে, এমএলএ পরেশ রঞ্জন অধিকারী তৃণমূলের এমএলএ তার মেয়ের চাকরি গেছে। তো তৃণমূলের নেতামন্ত্রীদের মেয়েদের চাকরি গেছে এবং তারা টাকা নিয়েছে, তাদের প্রাসাদোপম বাড়ি তৈরি হয়েছে। এটা আইনি প্রক্রিয়ার জটিলতার মধ্যে করে দিয়েছে। অনেকের বয়সটাও পেরিয়ে যাচ্ছে, তাদের এতটাই বয়স পেরিয়ে যাচ্ছে যে এরপরে আগামী দিনে তারা চাকরি করার সময় চাকরি প্রার্থীরা 1000 দিন অতিক্রান্ত আমরা দেখলাম। আমরা যার সাথে ইতিমধ্যে কথা বলছি তারা শারীর শিক্ষা কর্মশিক্ষা 2016 থেকে তারা অপেক্ষা করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত নিয়োগ নেই, দিশাহীন হয়ে পড়ছে। আমি শুরুই করলাম যার জন্য। একটু সুকান্তদার কাছে আসবো, তারপর আমি আসবো আবারও আপনার কাছে। সুকান্তদা, এই নিয়োগ কবে হবে আর আদৌ কি হবে কিনা, এই সমাধান কি আপনি কোনো পথ দেখতে পাচ্ছেন? দেখো প্রিয়াঙ্কা, সে সবচেয়ে বড় সমস্যাটা হলো আমি যেটা মনে করছি যে এই বারবার ওনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেটা রাজশ্রীদা বললেন, কিন্তু আমি তো রাজনীতির বিষয়ে যেতে চাইছি না। প্রথমেই আমি যেটা বলতে চাইছি যে যেখানে কুণাল বাবুই থাকুক আর অভিষেক ব্যানার্জি থাকুক, ABCD যে কেউ থাকতে পারে, এটা খুব তাড়াতাড়ি একটা সমাধান প্রয়োজন। কারণ এরা কিন্তু আজকে থেকে নয়, বহুদিন থেকে, আমি এই CNN বহুদিন বসে আর বিভিন্ন চ্যানেলে একইভাবে বলেছি যে এখানে কোনো রাজনীতির প্রসঙ্গে আসা উচিত নয়, যে কার থেকে কত টাকা পাওয়া গেছে, কি হয়েছে, এই প্রসঙ্গে না এসে আমার মনে হয়, তবে একটা জায়গায় আমার মনে হচ্ছে ধৈর্যচ্যুতি তো ঘটবেই। ধৈর্যচ্যুতি কিন্তু আজকে যে ওনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, কিন্তু কোথায় উনি বললেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে পরিমাণ অর্থ নিয়েছে, আমার মনে হয় ওনার আরো বেশি দায়বদ্ধ হওয়া উচিত যে এনাদের কিভাবে এখান থেকে বের করে আনা যায়। এটা আমি বলছি না, উনি বললেন কত টাকা নিয়েছে,
এবার ঘটনা হচ্ছে যে এই যে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে দেখা করছেন, উনি ভগবান বলছেন, এবার দুটো জায়গা হয়ে যাচ্ছে। একদিকে তারা কুণাল বাবুর সাথে দেখা করতে গেলেন, আবার আমার মনে হয় দেখা করার জায়গাটা আসা উচিত নয়, তার আগেই সমাধানটা হওয়া প্রয়োজন। যে এরকম দাঁড়ে দাঁড়ে মানে এরা ঘুরবেন, মানে কোথাও কি এই 22শে ডিসেম্বর আবার একটা ডেডলাইন কি হবে এরকম ওনারা তো মানে এটা তো স্বাভাবিক। তো সুতরাং যে কোনো মানে সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এইভাবে এতদিন ধরে আন্দোলন করা সম্ভব নয়। আমার মনে হয় এটা অতি দ্রুত মানে সমাধান তো প্রয়োজনই, কিন্তু অতি দ্রুত একদমই আশু সমাধান প্রয়োজন সুকান্তদা, কিন্তু অতি দ্রুত সমাধান আমরা যতই বলছি না কেন কোথাও যেন জটিল প্রক্রিয়া। আমি আবারও যাবো একটু রাজুর কাছে। রাজু, এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করবো আপনার কাছ থেকে যে একদিকে যখন কুণাল ঘোষ এসএলএসটি চাকরি প্রার্থী যারা 1000 দিন অতিক্রান্ত হয়ে গেছে, যাদের এই ধর্ণা কর্মসূচি, তাদের সঙ্গেও দেখা করে তাদেরকেও আশ্বস্ত করেছে, আপনাদেরকেও আশ্বস্ত করলো যে একটা 22শে ডিসেম্বর বৈঠক, সেই বৈঠকে একটা সমাধান বেরিয়ে আসবে। আর অপরদিকে যদি আমরা দেখি একটু আইনি জটিলতায় কিন্তু রয়েছে, এটা খুব সুস্পষ্ট বিষয়। সব মিলিয়ে আপনাদের পরবর্তী কি পদক্ষেপ, কি ভাবনা চিন্তা, কি ভাবছেন আপনারা? দেখুন, সরকার চাইলে সবই হয়, কারণ আমরা জানি 2014 সালে প্রাইমারি প্রচুর কেস ছিল, কিন্তু সরকার রাতারাতি কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, মানে হাইকোর্টে যেটা রায় হবে সেটা কিন্তু চাকরি প্রার্থী মেনে নেবে। সেভাবে যদি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে আইনত ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না। তো এটা কিন্তু সরকার করতেই পারে, যদি আমাদের উপর যদি তার দয়া দৃষ্টি হয়, তাহলে আমাদেরকে সবাইকে গান্ধী মূর্তি পাদদেশে শহীদ মিনারে যারা আছে তাদেরকে সবাই কিন্তু ওখান থেকে মুক্তি পাবে। আর দীর্ঘদিন বসে থেকে আর আমরা পাচ্ছি না, মানসিকভাবে আমরা বিপর্যস্ত, মানসিকভাবে আমরা ক্যান্সারগ্রস্ত হচ্ছে। সোমা দাস যেমন ক্যান্সারগ্রস্ত শারীরিকভাবে, আমরা কিন্তু মানসিকভাবে ক্যান্সারগ্রস্ত হচ্ছি। বৃদ্ধ বাবা মাদের মুখ দিকে তাকাতে পারছি না, নিজের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। দিনকে দিন আমরা একটা দিশাহীন জগতে চলে যাচ্ছি। এটার জন্য সরকারকে রিকোয়েস্ট করছি, দ্রুততার সাথে আমাদের সমস্যার সমাধান করুন। সরকারই পারবে, একমাত্র সরকারই পারবে। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে সরকারই পারবে, মাননীয় মুখ্যমন্ত্রী পারবে যে আমাদের উদ্ধার করতে। তো আমাদের রিকোয়েস্ট, আপনিই পারবেন আমাদেরকে। সরকারের প্রতি ভরসা আস্থা রাখছেন? কারণ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু গতকালই বলেছেন, হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন, আইনি পদ্ধতি মেনেই কিন্তু এই নিয়োগ করার কথা তিনি বলেছেন। আপনারা কি ভাবছেন? এই জায়গা থেকে প্রশ্ন রাখছি, আপনারা কি সরকারের উপর আস্থা ভরসা রাখছেন? ও মাননীয় বিচারপতি আরেকটা কথা বলেছেন, আমি মিস করলেন, যেখানে বলেছে সোমা দাসের ক্যান্সার আক্রান্ত, উনি মাননীয় করুণা করে মানবিক দিক থেকে চাকরি দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দিক থেকে করুণা কেন করছে না? এটা আপনারা প্রশ্ন তুলছেন যে আপনাদের প্রতি করুণা কেন নয়। বেশ একটু রাজস্বীদের কাছে আসি। রাজস্বীদা, এক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের প্রতি তারা আস্থা রাখার চেষ্টা করছে। গতকাল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমা দাসের রেফারেন্স টেনে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আমার কথা শুনে থেকে চাকরিটা দিয়েছিলেন, কিন্তু এনাদের বক্তব্য এনারা কেন বঞ্চিত? কি মনে হয় রাজস্বীদা, এই তু ম্যায় ম্যায় করতে করতে কি আদপে চাকরিটা হবে যারা যোগ্য? দেখুন, বিচারপতি গাঙ্গুলিকে এরা একটা সময় অরণ্যদেব গাঙ্গুলি বলেছিল। যখন তার এজলাস থেকে কিছু মামলা সরিয়ে অন্য জায়গায় দেওয়া হলো, তখন তাদের উল্লাসটা আমরা দেখেছিলাম। সে কি ভয়ঙ্কর উল্লাস! খেলা হবে, বিচারপতিদের বাড়ির সামনে স্লোগান এর পোস্টার মেরে দেওয়া, বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির সামনে তাদের নানান রকমের ভাষা, যেন একটা যুদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এমন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যকর্তা তাদের নেতৃত্বের নিজেদের সোশ্যাল প্রোফাইল হ্যান্ডেলে তাদের লড়াই, মুখপাত্রদের ভাষা। তো এই যে একটা এক্সিকিউটিভ বনাম লেজিসলেচারের লড়াইয়ের একখানা ময়দানে নেমে যাওয়া, যেন একদম ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এইগুলোর থেকেই তো বোঝা যায় যে আমি চুরি করব, আমাকে চুরি করতে দিতে হবে, আমার চুরির বিরুদ্ধে তুমি কোনো কথা বলতে পারবে না। আমি যাতে চুরি করতে পারি তার জন্য আমি সুপ্রিম কোর্টে যাব, আমি যাতে ভোট লুট করতে পারি তার জন্য কেন্দ্রীয় বাহিনী না আসে তার জন্য আমি সুপ্রিম কোর্টে যাব, আমার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না তার জন্য আমি সুপ্রিম কোর্টে যাব। এগুলো আমার জন্মসিদ্ধ অধিকার, কারণ পশ্চিমবঙ্গ আমার পৈতৃক সম্পত্তি, বাকি আর কাউকে আমি কিছু করতে দেব না, আমার যা ইচ্ছে আমি তাই করব। না হলে পরে একটা মুখ্যমন্ত্রী বলেন কখনো নবান্ন থেকে বসে যে ও যদি তৃণমূল করতো তাহলে কি পুলিশ ওকে ধরতো? এটা মুখ্যমন্ত্রীর প্রেসের সামনে দেওয়া বক্তব্য ছিল।
উনারই বক্তব্য ছিল যে আনারুল কেন পুলিশ পাঠায়নি। একদম। মানে এই যে ফোঁড়ে দালাল বসিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই বিভিন্ন শাসক জায়গায়। দল তৃণমূল কংগ্রেস তারা নিজেদেরকে একটা সেফগার্ডের মধ্যে রেখে দিয়ে সাধারণ মানুষকে কোথাও বঞ্চিত করে দিচ্ছে। যে নিয়োগ কবে মিলবে, আদৌ কি নিয়োগ হবে, আদৌ কি সমাধান পাওয়া যাবে সমস্যার, এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। সরাসরি যাবো, আমাদের সঙ্গে রয়েছে অধ্যাপক সুকান্ত ঘোষ। সুকান্তদা, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো। এই যে একটা টালবাহানা চলছে, এই টালবাহানে কি জটিলতা আরো বাড়বে বলে আপনার মনে হয়? প্রিয়াঙ্কা, যে ঘটনাটা আমি আবার বলছি যে এই চাকরি প্রার্থীদের আন্দোলন এবং তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেবার সেটা কিন্তু মানে এই যে কোনো এসএসসি বোর্ড হতে পারে, প্রাইমারি বোর্ড, তারা নেওয়ার কথা। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এগুলো আইনি জটে, সেটা তো রয়েছে, আইনি জট রয়েছে, সঙ্গে আরেকটা বিষয় রয়েছে যে সরকারের কিন্তু গঠনমূলক ভূমিকাটা সেটা কিন্তু সরকার নিতে পারে না, এই বোর্ডগুলো নিতে পারে খুব তাড়াতাড়ি। এবার যেটা কুণাল ঘোষের সঙ্গে ওই দিন শিক্ষামন্ত্রীর কথা হলো, পরবর্তীকালে বৈঠক হলো, এটা থেকে আমরা মনে হয় ওনারা নিশ্চিত কোনো সমাধান পাবেন। কিন্তু নিশ্চিত বলছি না, আবার একটা কোট আনকোট একটা সমস্যা থাকছে, সেটা হচ্ছে অভিষেক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ওদের যে বৈঠক হলো, সেটাও একটা অন্য পথ। মানে উনি আবার বলছেন অন্যভাবে, উনি বলছেন যে আইনি পথের সমাধান হবে, ওনার কথাটাও ঠিক। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা যে ওনারা এতদিন ধৈর্য রেখেছেন, আরেকটু ধৈর্য বোধহয় রাখলে নিশ্চিত একটা সমাধানের পথ বেরোবে এবং সরকারের আরো বেশি এই বিষয়ে মানে বোর্ডকে নিয়ন্ত্রণ না হোক, অর্থাৎ বোর্ডকে কোনো পরামর্শ দেয়া যেতেই পারে। আমার মনে হয় যেটা রাজশ্রীরা অনেক মানে নেগেটিভ ভাবে ভাবছেন, আমার মনে হয় এতদিন ধরে আছেন, কিন্তু এখন মনে হয় একটা সমাধানের পথ আসবে না। মানে আমি বলতে চাইছি, আমি তো শুরুটাই করলাম সুকান্তদা, ধৈর্যের বাঁধ ভেঙেছে। চাকরি প্রার্থী রাজু দাস রয়েছেন আমাদের সঙ্গে, তারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে রয়েছে, আন্দোলন করছে। আর কতদিন বলুন তো অপেক্ষা করতে হবে এই নিয়োগের জন্য? আইনি পরে তো নিয়োগ প্রক্রিয়া আটকে নেই, আইনি অঙ্কে তার মধ্যে তো নিয়োগ প্রক্রিয়াটা আটকে নেই, নিয়োগটা কেন হচ্ছে না? না প্রিয়াঙ্কা, শোনো, ওনারা নিজেরাই বলছেন সরকারের প্রতি ওনাদের আস্থা রয়েছে, এই বিষয়ে কোনো ওনারা নিজেরাই বলছেন। এবার সেই ঘটনার সেখান থেকে দাঁড়িয়ে ওনাদের যখন আস্থা রয়েছে, আমার মনে হয় এই একবার এখানে যাওয়া ওখানে যাওয়া, এই যাওয়াটা বন্ধ হতে হবে খুব তাড়াতাড়ি। দরকার যদি পড়ে সেটাতে হস্তক্ষেপ শুধুমাত্র কুণাল ঘোষ কেই করতে হবে এমন কোনো কথা। কুণাল ঘোষ তো নিজে থেকেই এসেছেন সুকান্তদা, আপনিও জানেন। না, আমি বলছি যে কুণাল ঘোষ একটা একক হতে পারে, কুণাল ঘোষকে ছাড়াও এর সমাধান হতে পারে, কিন্তু এই সমাধানের পথটা কিন্তু বের করতে হবে, এই যে কনসার্ন বোর্ড তাকে বের করতে হবে। এবং আরেকটা কথা, যে বারবার এই মহামান্য আদালতকে এই প্রত্যেকটা বিষয়ে হস্তক্ষেপ করা, সেটাও যেন না হতে হয়, সেটাও দেখতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে অভিষেক গঙ্গোপাধ্যায়কে যখন গাঙ্গুলিকে যখন এই বারবার ওনার কাছেও যাওয়া হচ্ছে, উনি একটা পথ বাতলে দিচ্ছেন, ওনাকে তো একটা ভগবানের আসনে বসিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে তো ওনার কাছেও হাত পা বাঁধা, উনি তো সবকিছু করতে পারবেন না। উনি কার কাছে গেলে সমাধানটা পাবেন তারা, সেটা একটু বলতে পারবেন আপনি? এক কুণাল ঘোষ, তিনি নিজে গেলেন প্রথমে, তিনি নিজে মধ্যস্থতাকারী করে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে 22শে ডিসেম্বর পরবর্তী বৈঠক, এবং গতকাল আবার এসএলএসটি শারীরশিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা তার দুয়ারে গেলেন। তাহলে আপনি কি মনে করছেন, এক কুণাল ঘোষ কি এই বিষয়টাতে এলিজিবল নয়? আর দুই হচ্ছে 22 তারিখ অবধি অপেক্ষা তো করতেই হবে। 22 তারিখে কি আমাদের সমাধান পাওয়া যাবে? 22 তারিখ নিশ্চিত বেরোতে পারে, আশা তো রাখছি আমরা, কারণ ওনারা এর আগেও আমরা দেখেছি সুকান্ত বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বৈঠক করেছেন চাকরি প্রার্থীদের নিয়ে, চাকরি প্রার্থীদের বেশ কয়েকজন প্রতিনিধিকে নিয়ে। একের পর এক এই রাজ্যের আমরা দেখেছি, প্রথম কথা তৃণমূল কংগ্রেসের বড় বড় তাবড় নেতাদের, তারপর দেখলাম যে এই রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান, তার সঙ্গেও তারা বৈঠক করলেন, এবং পরবর্তী সময় যখন কালীঘাটে গেলেন দেখা পাওয়া গেল না। কিন্তু আমি জানতে চাইছি যে আশ্বস্ত কি আপনিও আশ্বস্ত হচ্ছেন, নাকি আপনিও চাইছেন সমাধানটা 22 তারিখে হয়ে যাক? 22 তারিখ হোক, সেটা সবাই চাইছি আমরা, এবং এটা সমাধানের সূত্র বেরোবে। আমার মনে হচ্ছে আমরা এত নেগেটিভিটি প্রচার করা বা এটার আমার মনে হয় ওটা দেখো একটু রাজস্বীদার কাছে আসবো, তারপর রাজুর কাছে আসবো। রাজু অনেকক্ষণ ধরে হাত তুলছিল। রাজ্য সরকারের কাছে অর্থ নেই দিয়ে দেওয়ার মতন, তাহলে নতুন নিয়োগ করে তারা এদেরকে মাইনে কোথার থেকে দেবে? না দিয়ে দেওয়ার টাকা আছে, না কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের মাইনে দেওয়ার অর্থ আছে। একের পর এক কন্ট্রাকচুয়াল এমপ্লয়ির কিন্তু মাইনে বন্ধ হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে।
কোনো পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু নিয়োগ হচ্ছে না, কারণ পিএফ গ্র্যাচুইটি এই ভার বহন করার মতন অর্থ পশ্চিমবঙ্গের কোষাগারে নেই, এটা মাথায় রাখতে হবে। একাধিক কালকে আপনারা দেখেছেন আশা কর্মীরা কীরকমভাবে তাদের দাবি নিয়ে তারা সোচ্চার হয়েছেন, তারা পাচ্ছেন না। নার্স থেকে আরম্ভ করে বিভিন্ন সরকারি কর্মীরা কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে আজকে রাস্তায় নামছেন, কারণ তারা তাদের ন্যায্য পাচ্ছেন না। আর যে সরকার অবৈধ নিয়োগগুলোকে বৈধ করার জন্য বিধানসভায় দাঁড়িয়ে আলাদা নিয়ম আনছে যে নতুন আরেকটু চাকরি আনা যাবে, আপনার মনে হয় যে সরকার টাকা নিয়েছে চাকরির জন্য, তারা আর সেটাকে বরখাস্ত করে সেটাকে বাদ দিতে পারবে? ফেঁসে যাবে তো। তখন তো সবাই বলবে যে আমার থেকে 5 লাখ নিয়েছে, আমার থেকে 20 লাখ নিয়েছে, আমার থেকে 25 লাখ নিয়েছে। সবকিছু মিলিয়ে রাজস্বীতে একদম ঘোলা জল হয়ে পড়ে রয়েছে। এখান থেকে আদবে কোনো সমাধান বেরোবে কিনা সেটা তো সময় উত্তর দেবে। আমি একেবারে শেষ মুহূর্তে রাজুর কাছে যাব। রাজু, আপনারা কি ভরসা করছেন? সরকারের প্রতি আস্থা ভরসা রাখছেন নাকি আইনি পথেই আপনারা এগোবেন? দেখুন, আইনি পথটা দীর্ঘমেয়াদী, যেখানে অর্থের একটা ব্যাপার আছে, এখানে ভিউজ পরিমাণ অর্থের ব্যাপার আছে, সেই সামর্থ্য আমাদের আর নেই। এই মুহূর্তে সরকারের উপর ভরসা রাখতে হবে, কিন্তু আইনের উপর ভরসাও রাখতে হবে, দুটো জায়গাতেই ভরসা রাখতে হবে। কিন্তু আইনের ব্যবস্থার উপর আমাদের অনুরোধ যাতে দ্রুততার সাথে সেটা সমাধান হয়। কারণ এক হচ্ছে দীর্ঘমেয়াদীর কথা আপনি বলছেন, কিন্তু খরচা সাপেক্ষর কথা বলছেন, কিন্তু বিষয়টা খরচা সাপেক্ষ, খরচটা তো বহন করবেন। গতকালই বলে দিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ আপনি বোধহয় খেয়াল করুন যে একটা এজলাসে একটা যখন কেস ওঠে তখন প্রচুর উকিল তুলতে হয়, তো সেক্ষেত্রে কিছু তো অর্থ লাগবেই। যতই উনি বললেন একটা পথ দেখালেন, ঠিক আছে, কিন্তু অর্থ অবশ্যই লাগবে, তার সাথে অর্থ আরও উকিল তুলতে হবে আর কি, আইনজীবী তুলতে হবে। আর মূল কথা হচ্ছে আমাদের যে স্টেটটা কিন্তু ঘুরপথে আমাদের বিচারপতি গাঙ্গুলি স্যারের হাত দিয়েই পড়েছিল ঘুরপথে। তো 6 নম্বর পয়েন্টে সরকার যখন তুলতে চেয়েছিল, 6 নম্বর পয়েন্টটা যোগ্য অযোগ্যের ব্যাপার ছিল, কারণ যোগ্যদের নিয়ে সওয়াল হয় না, অযোগ্যদের নিয়ে সওয়াল হয়। 6 নম্বর পয়েন্টে সরকার যখন তুলতে চেয়েছিল, মাননীয় বিচারপতি বলেছিলেন গাঙ্গুলি স্যার যে এর মাথা ধরতে হবে, কিন্তু মাথা ধরতে যেয়ে আমাদের মাথা গোলমাল হয়ে যাচ্ছে। তাই মাথা যাদের গোলমাল হয়েছে অন্তত মাথাগুলো সুস্থ হোক, এটা আমরা ওনার কাছে অনুরোধ করছি। আর বিশ্বজিৎ বাসুর কাছে আমাদের স্টেপ প্রথম পড়েছে সোমা রায়ের কেসটার উপর। সোমা রায় কেসটা সম্পূর্ণ সোমা রায়ের কেসটা যে আমাদের বিকাশবাবু আমাদের হয়ে কেস লড়েছিল, উনি আমাদের বিপক্ষে কেস লড়ছে, মানে এবার নাটকীয় পরিবর্তন। ওনাকে তখন 27 লক্ষ টাকা দিয়ে আমরা কেস লড়েছি, উনি হঠাৎ করে আমাদের বিপক্ষে কেস লড়েছে সোমা রায়টাকে জাল সার্টিফিকেট, যার পর্ষদ দেখিয়ে দিয়েছিল, জাল সার্টিফিকেট দিয়ে তারা কেস ফাইল করেছে। মানে টোটালটা আপনারা বলছেন যে এক আইনি পথে গেলে সেখানে খরচ সাপেক্ষ। যদি আমরা এখানে সরকারের তরফে যাই তাহলে সেক্ষেত্রে কুণাল ঘোষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জায়গা থেকে গেলে, তার দুয়ারে গেলে হয়তো এই আশ্বস্তটা যেভাবে হচ্ছে না, অনেক দ্রুত হয়তো সমাধানের আশা আপনারা রাখছেন। বেশ, আজকের মতো সময় শেষ, তাই সকলের দিকে আমি ধন্যবাদ জানাবো। তবে অবশ্যই আমাদের নজর থাকবে যে এই যে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া কোন পথে কিভাবে সমাধান পাওয়া যায়, এবং আমরাও আশাবাদী অতি দ্রুত সমাধান হোক, যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী তাদের নিয়োগটা দ্রুত সম্পন্ন হোক।